ইনশাআল্লাহ আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব। আচ্ছা, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? তাহলে একটু আনমিউট করবেন। আনমিউট করেন একটু। জি স্যার, শোনা যাচ্ছে। গত ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট কি সবাই জমা দিতে পারছেন এখনো, না কেউ বাকি আছেন? ভয় নাই, আগে আমাকে বলেন, বলতে তো হবে, কারণ আমি তো যারা মেইল করছে তাদেরটা তো পাবোই। সবাই কি সেন্ড করেছেন অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক, যেটাই বলেন? স্যার হ্যাঁ বলেন। স্যার আমি আপনার মেইল পাইনি, আমি সেপারেটলি মেইল করেছিলাম অ্যাসাইনমেন্টটা। আমি মেইলটা করেছি ইচ্ছে করে গতকাল সকালে, ঠিক আছে? কারণ হলো যাতে আপনারা শেষ মুহূর্তে যে এলোমেলো না করেন। যাই হোক, অনেকেই আগে পাঠাইছে, আমি সেটাও পাইছি, কিন্তু মেইলের রিপ্লাই আমি দিতে বলছিলাম, ঠিক আছে? যাই হোক, তো আশা করি আপনারা যেভাবেই দিয়েছেন আমি কালেক্ট করব, কিন্তু এর পরের বার থেকে মনে রাখবেন যে আমি মেইল দিব একটা, যদি আগের দিনও দেই তাহলেও দিব, আর আমি বলে দিব কিভাবে আপনারা সাবমিট করবেন। যেমন গতদিন আমি বলে দিছিলাম যে আপনারা যেই মেইলটা আমি করব সেই মেইলের রিপ্লাই শুধু পাঠাবেন, না হলে অনেকগুলি মেইল আসে, এলোমেলো হয়ে যায়, খুঁজে পাওয়া কষ্ট হয়, ঠিক আছে? কারণ আমি এগুলি আবার নোট ডাউন করবো, যেহেতু আমাকে আপনাদের মিসিং হলে তো চলবে না। তবে আশা করি যারা এখনো দিতে পারেন নাই অ্যাসাইনমেন্টটা জমা আজকের মধ্যে দিয়ে ফেলবেন, কারণ আমি আজকের মধ্যে এটাকে নোট ডাউন করব, ঠিক আছে? শুনতে পেয়েছেন আমাকে সবাই? জি স্যার। ওকে, মনে থাকে যেন, যে দিতে পারেন নাই এখনো তাকে আমি আরো একটু সময় দিলাম, আজকের মধ্যে দেন, আমি এটা নোট ডাউন করব এই উইক শেষ হওয়ার আগে, যেহেতু আজকেই করবে সেই জন্য, ঠিক আছে? প্রিপেয়ার করে, না প্রিপেয়ার করা থাকলেও করে দিয়ে দেন, আমি নোট ডাউন করবো আজকে। ওকে, আর আমরা গতদিন কতদূর পর্যন্ত পড়ছিলাম, কতদূর পড়া হয়েছিল বলেন দেখি, টপিকটা বলেন, লাস্ট টপিক কি ছিল? আমাদের হোমওয়ার্কের টপিকটাই তো লাস্ট টপিক ছিল। কারো মনে নাই? এনিওয়ান? স্যার হোমওয়ার্কের টপিকটা লাস্ট পড়া হয়েছিল। থার্মোপ্লাস্টিক আর হচ্ছে হ্যাঁ, থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং পলিমার সম্পর্কে আমরা লাস্ট পড়ছি, তাই তো? আচ্ছা, এখন যেটা আমরা আজকে আলোচনা শুরু করব এর পরে থেকে, আজকের গুলিও আশা করি দেখবেন যে ইজি ইলাস্ট্রেশন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব, এবং আপনাদের খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না, বরং সুবিধাই হবে। চলেন আজকের ক্লাসটা আমরা শুরু করি। ওকে, আসছে আপনাদের স্ক্রিনে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমাদের টপিকটা কি? ক্লাসিফিকেশন বেসড অন মোড অফ পলিমারাইজেশন, অর্থাৎ পলিমারাইজেশনের মোড বা পলিমারাইজেশনের প্রক্রিয়ার উপরে নির্ভর করে আমরা পলিমারকে কয় ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? তো দেখি আমরা প্রথমে কি আসলো, বলেন, পার্টিসিপেট করেন। প্রথমে আসলো, পড়া হয়ে যাবে, আমি কিন্তু বলছি যে আমি এমন ভাবে সিম্পলিফাইড ভাবে তৈরি করছি। আর আরেকটা জিনিস, আপনাদেরকে যে আমি যে ডকুমেন্টটা পাঠাইছিলাম সেটা পাইছেন? ক্লাসিফিকেশন আর পলিমারাইজেশনের পরিচয় নিয়ে একটা পিডিএফ পাঠাইছিলাম, পাইছেন? জি স্যার, ওটা পাইছি। ওকে, ওইটা দেখবেন ইন ডিটেইল দেওয়া আছে, আপনাদের আর খুব একটা কষ্ট হবে না। তবুও ভালো রেফারেন্স বই থেকে আপনারা যদি পড়েন তাহলে আপনাদের মার্কসটা ভালোভাবে এনশিওর হবে, ঠিক আছে?
হ্যাঁ, এটা পড়লে হয়তো বা এভারেজ মার্কস, মোটামুটি মার্কস আসবে, বাট আপনারা যদি আরো ভালো চান একটু ডিফারেন্ট করে লিখতে হবে। সবার লেখা একরকম হয়ে গেলে বা একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু না হলে সাধারণত দেখা যায় যে নাম্বারের ক্ষেত্রে একটু হেরফের হয়। তো আপনারা চেষ্টা করবেন যাদের পক্ষে সম্ভব, যারা পারবেন তারা অবশ্যই নতুন রেফারেন্স থেকে যে রেফারেন্স বইগুলি আছে সেগুলি ফলো করে পড়ালেখা করতে, ঠিক আছে? আপাতত আপনাদেরকে কিছু কন্টেন্ট আমি প্রোভাইড করছি এবং কন্টেন্টগুলি আমি আশা করি যে বেশ ভালোই, আপনারা এখান থেকেই প্রথমে পড়া শুরু করতে পারেন। আচ্ছা, প্রথমে আমরা যে ক্লাসিফিকেশনটা যাব এটা হলো মোড অফ পলিমারাইজেশনের ক্ষেত্রে এডিশন পলিমারাইজেশন। এটা বাংলা কি হতে পারে বলেন দেখি? আমি কিন্তু বলছি আমার সাথে কমিউনিকেট করলেই ক্লাসে পড়া অর্ধেক হয়ে যাবে। কি এডিশন পলিমারাইজেশনে বাংলা কি? কেউ পারেন? সংযোজন। সংযোজন বা জুট বিক্রিয়াও আমরা বলি অনেক ক্ষেত্রে। জুট এটাকে বলা হয় পলিমারকরণ, সংযোগ পলিমারকরণও বলতে পারেন আপনি, ঠিক আছে? আচ্ছা, এই এডিশন পলিমারাইজেশনের এক্সাম্পল আমরা কি পড়ছি? প্রথমে আমরা পলিমারাইজেশনের যে এক্সাম্পলটা পড়েছিলাম সেটাই হলো এডিশন পলিমারাইজেশনের এক্সাম্পল হিসেবে আমরা কাজে লাগাতে পারবো। এইখানে আমরা কিসের এক্সাম্পল দিছি দেখেন, ক্লোরোইথিন, ঠিক আছে, বা ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে আমরা পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি যেটাকে বলি সেটা। এডিশন পলিমারাইজেশনের ক্ষেত্রে এটা ভেরি সিম্পল। এডিশন পলিমারাইজেশন কি আমি আপনাদের সংজ্ঞাটা বলতেছি, আমি কিন্তু পরবর্তীতে আবার জিজ্ঞাসা করবো, আপনারা উত্তর দিলে আমি আগেও বলছি যে আমার নোট ডাউন করা থাকবে, আপনাদের এটা পরবর্তীতে যে অ্যাসাইনমেন্ট বিভিন্ন কাজের ক্ষেত্রে আমি সেখানে মার্কসটাকে ধরে রাখতে পারবো, ঠিক আছে? তো এডিশন পলিমারাইজেশনের ক্ষেত্রে আমরা কি বলবো, এটা কিভাবে তৈরি হয়? এডিশন হয় অর্থাৎ যোগ হয়, এখানে কোনো কিছু বাদ পড়বে না। আমরা কি জানি পলিমার কিভাবে তৈরি হয়? মনোমারগুলির সংযোগের মাধ্যমে পলিমার তৈরি হয়। আর ইন কেস অফ এডিশন পলিমারাইজেশন নাথিং উইল বি এলিমিনেটেড, not a single part of the monomer will be eliminated, all of the monomer will connect with the next monomer and thus it will produce a chain of polymer, ঠিক আছে? আমার কথা যদি রিপ্লাই করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ক্লাসটা শুনতে পারতেছেন, ঠিক আছে? ওকে, তাহলে এডিশন পলিমারাইজেশন কি আবার আমি বলি, যদি এটা একটা চেইনের মতো তৈরি করে যেখানে কোনো মনোমারের কোনো ছোট অংশ পর্যন্ত বাদ পড়বে না, মনোমারের সম্পূর্ণ অংশটাই এই চেইনের মধ্যে পর যুক্ত হবে, রিপিট করবে, ঠিক আছে? যেমন এখানে খেয়াল করেন আমরা যে মনোমারটা দেখছি ক্লোরোইথিন, ঠিক আছে, বা ভিনাইল ক্লোরাইডও বলা হয় এটাকে। এই ভিনাইল ক্লোরাইডের যখন এডিশন রিঅ্যাকশনের মাধ্যমে পলিভিনাইল ক্লোরাইড হলো, তখন দেখেন তো এখানে কোনো অংশ কি বাদ পড়ছে? কোনো হাইড্রোজেন বা ক্লোরিন কি বাদ গেছে? দেখে বলেন, কোনো কিছু বাদ গেছে মনোমারে? জি না স্যার। না স্যার। কি হয়েছে এখানে? ডাবল বন্ডটা ভেঙে এখানে কি তৈরি করছে? নতুন দুইটা এন্ড তৈরি করছে, মানে চেইন তৈরি করছে, নতুন করে চেইন এন্ড, ঠিক আছে? এই জায়গায় কি হবে, আরেকটা মনোমার ওইভাবে ডাবল বন্ড ব্রেকডাউন করে পাশাপাশি যুক্ত হয়ে রিপিট করে করে ওই যে আমরা পলিমারের সংজ্ঞা পড়ছি সেভাবে একটা পলিমার তৈরি করবে। তাহলে এইরকম পলিমারাইজেশনকে আমরা বলতেছি কি? এডিশন পলিমারাইজেশন। আচ্ছা, তারপরের টপিকটা আমাদের কি? স্যার আমরা তো মানে আগে শিখতাম এন সংখ্যক, কিন্তু এই জায়গায় এনটা পাওয়ার আকারে। আরেকটু জোরে বলতে হবে স্যার। মানে আমরা আগে মানে ওই সামনে থাকতো না, মানে আমরা এন সংখ্যক পলিমার এমনি আপনার কথা আমি বুঝতে পারতেছি না ঠিকঠাক। অন্য কেউ যদি বুঝে থাকেন একটু বলেন আমাকে। ওই এনটা নিচে থাকতো না, ওটা পাওয়ার হিসেবে থাকতো। আচ্ছা ঠিক আছে, এখন এখানে একটা মজার প্রশ্ন করছেন। আচ্ছা, এই এন দিয়ে আসলে কি প্রকাশ করছে বলতে পারেন? চিশতি স্যার পড়াইছে মনে হয়।
মনোমার যুক্ত হয়ে পলিমার গঠন স্যার, করছে। হ্যাঁ, এটা হলো মনোমার মনোমার সংখ্যা। বা রিপিটিং ইউনিটের সংখ্যা। এটাকে কি বলে? ডিগ্রি অফ পলিমারাইজেশন। এটাকে কি বলে? ডিগ্রি অফ পলিমারাইজেশন। ডিগ্রি অফ পলিমারাইজেশন, সংক্ষেপে ডিপি। ঠিক আছে, এটা উপরেও লিখতে পারেন, নিচেও লিখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। নিচেই সাধারণত লেখে, এখানে আমি যেখান থেকে ইমেজটাকে কালেক্ট করছি সেখানে ওরা উপরে লিখছে, এটা কোনো ব্যাপার না, ওইটা জাস্ট নাম্বারটাকে ডিনোট করতেছে। ওকে, আপনি যে বুঝতে পারছেন এটাই তো অনেক। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা আসবো কনডেনসেশন পলিমারাইজেশনের ক্ষেত্রে। কনডেনসেশন পলিমারাইজেশন মানে কি, বাংলা কি? ঘনীভবন পলিমারকরণ, তাই তো? আমরা ঘনীভবন বিক্রিয়া বলতে সাধারণত কি বুঝি? যে এই বিক্রিয়ায় পানি তৈরি হয়, তাই না? পানির মলিকুল তৈরি হবে প্রোডাক্ট হিসেবে, সেইখানে আমরা সেই বিক্রিয়াগুলিকে সাধারণত কনডেনসেশন রিঅ্যাকশন বলি। আর যেই পলিমারাইজেশন রিঅ্যাকশনে, আমি একেবারে জেনারেল গ্রস একটা আইডিয়া বলতেছি, যেই পলিমারাইজেশনের ক্ষেত্রে পানি H2O অথবা কার্বন ডাই অক্সাইড অথবা এইরকম ক্ষুদ্র কোনো মলিকুল প্রোডাক্টে তৈরি হবে। কার থেকে? মনোমারের থেকে। অর্থাৎ মনোমারের কিছু অংশ কি হবে? এলিমিনেটেড হয়ে যাচ্ছে। কিন্তু খেয়াল করবেন আমার কথাগুলি। হ্যাঁ, মনোমারের কিছু অংশ এলিমিনেটেড হয়ে পানি অথবা কার্বন ডাই অক্সাইড অথবা এরকম ক্ষুদ্র কিছু অণু তৈরি করতেছে এবং ফলাফলস্বরূপ পলিমার তৈরি হচ্ছে। আমরা উদাহরণটা দেখলেই বুঝতে পারবো। উদাহরণটা দেখতে পারতেছেন? দেখতে পারতেছেন উদাহরণ? জি স্যার, দেখা যায় স্যার। এখানে জি, স্যার। প্রথম অংশটা হলো একটা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড আছে দুই পাশে, তাই না? গ্রুপ। তাহলে এটাকে আমরা বলবো টেরেপথ্যালিক অ্যাসিড, ঠিক আছে? আর এই পাশে হলো ইথিলিন গ্লাইকল। কি? ইথিলিন গ্লাইকল। এই টেরেপথ্যালিক অ্যাসিড আর ইথিলিন গ্লাইকল দুইটা মনোমার যদি পরস্পর বিক্রিয়া করে তখন তারা পানি নির্গত করবে। এই বিক্রিয়া থেকে কি নির্গত হবে? পানি। নির্গত হবে। পানি নির্গত হয়ে গেলে তারা পলিমার বন্ধন তৈরি করবে। ঠিক আছে, এখানে আপনি বলতে পারেন স্যার এটা তো পলিমার তৈরি হয় নাই এখনো। এইটা আরেকটা স্টেপ যাবে। ঠিক আছে, আরেকটা স্টেপ গেলে ও পলিমার তৈরি করবে। ওকে, এটার উদাহরণ আমরা দেখবো, কোনো সমস্যা নেই। দেখেন এখানে কি একটা সংযোগ তৈরি হলো, কিন্তু পলিমার তৈরি করতে হলে আমাকে কত সংযোগ লাগবে? অসংখ্য সংযোগ লাগবে, তাই না? তাই তো? ওকে, আচ্ছা, কিন্তু এই জায়গায় যে মজার জিনিস, যেটা খেয়াল করার জিনিস, ইন্টারেস্টিং, সেটা হলো এখানে দেখেন কি কি অংশ বাদ পড়ছে। এই অ্যাসিড থেকে চলে গেছে এইচ না ওএইচ? অ্যাসিড থেকে যাবে ওএইচ আর অ্যালকোহল থেকে যাবে এইচ। এই দুটো অংশ যুক্ত হওয়ার পরে কি তৈরি করছে? ওয়াটার। আমি যে এখানে লিখতেছি, এইখান থেকে যাবে OH, ঠিক আছে? আর এই পাশ থেকে চলে যাবে H, ঠিক আছে? এই দুইটা মনোমারের অংশ পরস্পর যুক্ত হবে। H আর OH মিলে কি তৈরি করে আমরা তো জানি নাকি? ওয়াটার। সো আলটিমেটলি ওয়াটার প্রডিউস করবে এবং একটা পলিমারাইজেশন বন্ড তৈরি, মানে একটা কেমিক্যাল বন্ড তৈরি হবে। এই বন্ডটা হলো একটা কনডেনসেশন বন্ড। সেই জন্য যেহেতু পলিমারের ক্ষেত্রে এরকম অসংখ্য মনোমার পাশাপাশি যুক্ত হবে এবং কনডেনসেশন রিঅ্যাকশনের মাধ্যমে চেইন তৈরি করবে, তাই এদেরকে বলা হচ্ছে কনডেনসেশন স্টেপ 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 তৈরি করে করে চেইন তৈরি করবে, তাই এদেরকে বলা হয় কনডেনসেশন পলিমারাইজেশন। এখানে আমি দুইটা জিনিস খেয়াল করতে বলবো, ঠিক আছে? দুইটা নাম। এই অ্যাডিশন পলিমারাইজেশনকে অনেক ক্ষেত্রে বলা হয়, কেন বলা হয় সেটাও আমি বলবো। চেইন পলিমারাইজেশন, এই অ্যাডিশন পলিমারাইজেশনের আরেকটা কি নাম আছে? চেইন পলিমারাইজেশন। আর কনডেনসেশন পলিমারাইজেশনের ক্ষেত্রে যে নামটা ব্যবহার করা হয় সেটা হলো স্টেপ গ্রোথ পলিমারাইজেশন, ঠিক আছে? আচ্ছা, আমাকে কেউ বুদ্ধিমানের মতো একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন তো, দেখি কেউ পারেন কিনা। কেন এটাকে চেইন বলা হয়, কেন এটাকে স্টেপ গ্রোথ বলা হয়? স্যার কারণ স্যার পলিমারের ক্ষেত্রে তো অনেকগুলো মনোমার একসাথে চেন আকারে থাকে সবার, কিন্তু তারপরেও আলটিমেট ফর্মটা চেইন। কিন্তু আমি সেটা বলতেছি না, আমি বলতেছি যে চেইন পলিমারাইজেশন কেন বলা হয় অ্যাডিশন পলিমারাইজেশনকে ডাইরেক্টলি?
কারণ একটা জিনিস খেয়াল করেন, এখানে কি হবে যখন ডাবল বন্ডটা ভাঙবে এডিশন পলিমারাইজেশনের ক্ষেত্রে, তখন কি হবে ডাবল বন্ড ভাঙলে যে নতুন দুইটা মুক্ত বন্ধন তৈরি হবে, সেই মুক্ত বন্ধনে কি হবে আরেকটা মনোমার এসে যুক্ত হবে, তাই তো? এখানে কি মাঝখানে বা অন্য কোথাও যুক্ত হওয়ার কোনো পসিবিলিটি আছে? সবসময় কোথায় যুক্ত হবে? চেইন এন্ডে। আমরা যেরকম মালা গাঁথার সময় কি করা হয়, মালার দুইটা মাথা থাকে, আমরা ইচ্ছা করলে যদি বাড়াইতেই হয় আমরা শুধুমাত্র দুই পাশেই বাড়াই, তাই তো? নর্মালি এই চেইন এন্ড অর্থাৎ বাড়তে থাকবে চেইনের মাথায়। এটা কিভাবে হবে, এটার একেবারে এক্সপ্লেনেশন যেই মেকানিজমের মাধ্যমে সেটা আমরা সামনের ক্লাসে পড়বো, কিন্তু আপাতত আপনি এতটুকু বোঝেন এই চেইন এন্ড গুলিতে জাস্ট একটার পর আরেকটা বসে যাবে, এই জন্য এটাকে বলা হয় চেইন পলিমারাইজেশন। আর আচ্ছা এইদিকে যদি খেয়াল করেন স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের ক্ষেত্রে যেটা হয়, এই যে দুইটা মনোমার এই দুইটার মধ্যে তো আগে বিক্রিয়া হইতে হবে নাকি? আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এই দুইটা মনোমারের মধ্যে আগে বিক্রিয়া হয়ে কিন্তু এই যে এরকম একটা যৌগ তৈরি হতে হবে। এটা কি পলিমার? জি না স্যার। এটাকে কি পলিমার বলবেন? না। এইরকম একটা স্টেপ হলো, তারপরে আবার আরেকটা যুক্ত হওয়ার পরে কি আরেকটা স্টেপে যায় যুক্ত হবে, তাই না? প্রত্যেকটা স্টেপে দেখেন ওয়াটার নির্গত হচ্ছে এবং একটা নতুন বিক্রিয়া হচ্ছে। আর এখানে কিন্তু কোনো নতুন বিক্রিয়া হবে না, সবগুলির ক্ষেত্রেই কি হবে, যখনই চেইনের সাথে যুক্ত হবে তখন ডাবল বন্ড ভাঙবে আর যুক্ত হবে, ডাবল বন্ড ভাঙবে আর যুক্ত হবে, নতুন করে কোনো বিক্রিয়া এখানে হবে না। ওকে? আর এইটার ক্ষেত্রে প্রত্যেকবার ওয়াটারটাকে রিমুভ করতে হবে। আমি বলতেছি যে প্যানিক হওয়ার দরকার নাই, এটা মেকানিজম যখন করবেন এটা অনেক সহজই লাগবে। তবুও আমি বললাম যে দুইটা আসলে কি ট্যাবটা থেকে হটস্পটটা অফ করতো, আমার ফোন দুইটা কানেক্ট হয়েছে, ফোনে চার্জ নেই। প্রত্যেক দিনই আপনার এই অবস্থা হয়, আপনি মিউট করে তারপরে কথা বলবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা নেক্সট যাই আমরা। নেক্সট স্যার বলেন, আপনাদের প্রশ্ন থাকলে এখন বলেন। স্যার তাহলে যে স্টেপ গ্রোথ পলিমারাইজেশন এটা কি স্যার আমি তাহলে সাইক্লিক যৌগ নিয়ে করব সব সময়? সাইক্লিক যৌগ থাকবে? সবসময় সাইক্লিক যৌগ নিয়ে করতে হবে এমন না, এটা মানে সাইক্লিক যৌগ নাও থাকতে পারে? হ্যাঁ অবশ্যই, যেমন আপনি যদি নাইলনের কথা বলেন, নাইলনে কিন্তু সাইক্লিক যৌগ নাই। নাইলনের ক্ষেত্রে আমরা নেই অ্যাডিপিক অ্যাসিড আর হলো স্যার মানে আমার মূল বৈশিষ্ট্যটা মানে পানি নির্গত হইতে হবে। মূল বৈশিষ্ট্য ভেরি গুড। মূল বৈশিষ্ট্যটা হলো পানি অথবা কার্বন ডাই অক্সাইড, সাধারণত পানি বিক্রিয়ার মাধ্যমে নির্গত হয়। এটা ছাড়াও কার্বন ডাই অক্সাইড বা এরকম ছোট যৌগ যেটা এলিমিনেটেড হবে, অর্থাৎ যখন দুইটা মনোমার বিক্রিয়া করবে প্রতিটা স্টেপে বা ঠিক আছে, তখন প্রত্যেকটা স্টেপে কিছু ক্ষুদ্র মলিকুল তৈরি হবে। ওকে? জি স্যার, ধন্যবাদ। আচ্ছা এটা হলো স্টেপ। আমরা মেকানিজম পড়বো, চিন্তা নাই, মেকানিজমটা যখন পড়বো তখন একদম ক্লিয়ার হবে। হ্যাঁ বলেন বলেন। স্যার এই ছোট ছোট মলিকিউল রিলিজ করার কারণে কোন নির্দিষ্ট মনোমার থেকে একটা হ্যাঁ আমি তো বললামই, যেমন আপনি খেয়াল করেন যদি এখানে অ্যাসিড থেকে যাচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ আর এখানে অ্যালকোহল থেকে যাবে হাইড্রোজেন, এরকম ভাবে অ্যামিনের সময় আবার অ্যামিন থেকে যাবে হাইড্রোজেন আর অ্যাসিড থেকে যাবে হাইড্রোক্সিল, যায় ওয়াটার তৈরি করবে। ঠিক আছে, ওটা হলো নাইলনের বিক্রিয়া। আমরা সবগুলি এক এক করে দেখবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাদের কোনো বুঝতে কষ্ট হবে না। এই এক্সাম্পল গুলি বুঝতে পারছেন কিনা আর দুইটা কি জিনিস সেটা বুঝতে পারছেন কিনা আমি আগে এটা জানতে চাই। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। ওকে, আমরা ক্লিয়ার করব, সমস্যা নেই। আমরা যখন মেকানিজম করব তখন অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। সংজ্ঞা দিয়ে তো আর সবকিছু বুঝে ফেলা সম্ভব হয় না। আচ্ছা এটা মুছে দেই, মোছা হয়নি। এরপরে ক্লাসিফিকেশন করছি আমরা কিসের উপরে বেস করে? স্ট্রাকচার অফ পলিমার। ঠিক আছে, যে পলিমারের যে স্ট্রাকচার তার উপরে নির্ভর করে আমরা ক্লাসিফাই করব। এটাও খুবই সিম্পল। প্রথমে কি পড়া হয়ে যাবে, আমি বারবার বলছি আমার সঙ্গে ক্লাসে কমিউনিকেট করেন, আপনার পড়া শেষ হয়ে যাবে। খুবই সিম্পল। যে প্রথমে লিনিয়ার অর্থাৎ রৈখিক পলিমার। ঠিক আছে, তারপরে ব্রাঞ্চড বা বাংলায় কি হবে, শাখায়িত পলিমার। ঠিক আছে, তারপরে ক্রস লিঙ্কড পলিমার বলতে আমরা কি বুঝবো আসলে, বাংলা তো বলা খুব কঠিন এটা। ঠিক আছে, আমরা ক্রস লিঙ্কটাই থাকি, বাংলায় আর না যাই। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হয়, আমরা লিংক রোড পড়ছি না, মানে শুনছি না নাম?
লিংক রোড আসলে কি করে? লিংক রোডের কাজ কি? বড় রোডের সাথে সংযুক্ত করা। লিংক রোডের কাজ সাধারণত দুইটা রাস্তাকে একটা সংযোগ দেওয়ার জন্য, জাস্ট একটা ছোট্ট সংযোগ হিসেবে যে রাস্তা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি লিংক রোড, তাই না? এখানে ক্রস লিঙ্কিং এর ক্ষেত্রেও পলিমারের চেইনগুলির মধ্যে যদি এরকম লিংক তৈরি হয় তাহলে আমরা তাদেরকে ক্রস লিংক পলিমার বলবো। চিত্র দেখি, ইনশাআল্লাহ আমাদের বুঝতে কষ্ট হবে না। প্রথম যে চিত্রটা একেবারে লেফট সাইডে, ঠিক আছে, সেটা হলো লিনিয়ার পলিমার। এটা কি একটা সুতার মতো, তাই তো, একটা রেখা। এটা সরল রেখা বলেন, বক্ররেখা বলেন। পলিমার সাধারণত বক্রই হয়, পলিমারের মধ্যে সাধারণত স্ট্রেট আকৃতির থাকে না, নুডলস এর মতো হয়ে যায় পলিমার গুলি। সো আলটিমেটলি প্রথম যে চেইনটা আমরা দেখতেছি এটাকে আমরা কি বলছি, কি পলিমার? লিনিয়ার। লিনিয়ার পলিমার, ভেরি গুড। আচ্ছা, আর সেকেন্ড যে পলিমারটা দেখতেছি এখানে যদি আমরা খেয়াল করি, দেখেন ব্লু কালারের একটা মেইন চেইন আছে, ঠিক আছে, আর এর থেকে আমরা গ্রে কালারের কিছু বা গোল্ডেন কালারের কিছু ব্রাঞ্চ পলিমার দেখতেছি, ঠিক আছে। অর্থাৎ দুইটাই পলিমার চেইন। এখানে একটা মেইন চেইন থাকবে আর মেইন চেইন থেকে আমরা কিছু শাখা নির্গত হইতে দেখবো। আমি যদি আপনাদেরকে একটা কাজ করি, আমি আরেকটা চিত্র আপনাদের এখানে উল্লেখ করি, তাহলে আপনাদের বুঝতে অনেক সহজ হবে। আপনাদের নতুন স্ক্রিনে একটা নতুন পিডিএফ আসছে, দেখতে পাচ্ছেন? यस স্যার। আচ্ছা, এখানে খেয়াল করেন, আমরা যদি লিনিয়ার পলিমার বলি, পলিমার মানে কি? রিপিটিং ইউনিট, তাই তো। আমরা এখানে রিপিটিং ইউনিটটাকে এক্স ধরছি। যেমন পলিথিনের ক্ষেত্রে আমরা ইথিলিন গ্রুপটা হলো আমাদের মনোমার, ইথিলিন মনোমারটা বারবার রিপিট হয়। ঠিক তেমনি এখানে একটা জাস্ট রিপিটিং গ্রুপকে আমরা ধরছি লিনিয়ার পলিমারের ক্ষেত্রে চিত্র, ঠিক আছে, জাস্ট একটার পর আরেকটা বসছে, সিম্পল। কিন্তু এটার প্রকৃত চিত্র কেমন হবে? নুডলস এর মতো। ওই যে ওইখানে যেটা দেখাচ্ছে, এটা কিন্তু স্ট্রেট লাইন সাধারণত হয় না। এখানে আপনাদের বোঝার স্বার্থে এখানে স্ট্রেট লাইন লিখছি। আচ্ছা, ওকে। আর আরেকটা জিনিস আমরা পড়বো এরপরে, কোপলিমার। এই যে এক্স এর পরে ওয়াই দিছে, এটা ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখানে বিভিন্ন রকম মনোমার ব্যবহার হইতে পারে একই চেইনে, সেটাও হইতে পারে। কিন্তু যদি একই রকম চেইন, দেখেন ডেফিনিশন কি দিছে, দ্য মনোমার ইউনিটস আর জয়েন্ড ইন এ লিনিয়ার ফ্যাশন ইজ টার্মড অ্যাজ লিনিয়ার পলিমার। এরপরে আসেন ব্রাঞ্চড পলিমারে। ব্রাঞ্চিংটা কি দেখতে পাচ্ছেন কিনা, খেয়াল করছেন? জি স্যার। জি স্যার। একেবারে সহজ, অর্থাৎ মেইন চেইনের সাথে আমাদের কি হচ্ছে, আরেকটা পলিমারের চেইন তৈরি হচ্ছে বা সংযুক্ত হচ্ছে। এটাকে আমরা বলবো কি ধরনের পলিমার? ব্রাঞ্চ পলিমার, ঠিক আছে, ওকে, ডান। আর যেই পলিমারটা কি হবে, ক্রস লিঙ্কিং এর মাধ্যমে তৈরি হবে। এখন ক্রস লিঙ্কিং এর জন্য কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল পলিমার লাগবে, মানে অর্থাৎ চেইন লাগবে যারা পরস্পর কানেক্টেড হবে। এখানে খেয়াল করেন, এই প্রত্যেকটা কিন্তু এক একটা মেইন চেইন, ঠিক আছে। এদেরকে আবার কি, এই যে লিঙ্কড পলিমার চেইনের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। বুঝতে পারছেন কিনা, দেখতে পাচ্ছেন? জি স্যার। এই প্রত্যেকটা মেইন চেইনকে আমরা আবার যদি এরকম এক্সট্রা লিঙ্কেজের মাধ্যমে যুক্ত করি তাহলে আমরা এই যে ধরনের পলিমারটাকে পাবো, আমরা সেটাকে বলবো ক্রস লিঙ্ক পলিমার। আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো, আমি যদি প্রশ্ন করি কোন ধরনের পলিমার বেশি দৃঢ় হবে, লিনিয়ার পলিমার, ব্রাঞ্চড পলিমার নাকি ক্রস লিঙ্ক পলিমার, বলেন তো দেখি। সবচাইতে মানে হার্ডনেস কার বেশি হবে? ক্রস লিঙ্ক। কেন বলেন তো দেখি? একটা আরেকটা লেগে থাকবে। ভেরি গুড, অনেকটা সেলাই করার মতো, ঠিক আছে। যদি আমরা সেলাই করি তাহলে কি হয়, জোরটা অনেক বাইরে দেয়, তাই না? এখানেও তাই হচ্ছে। এখানে যখন ইন্ডিভিজুয়াল পলিমারকে আপনি তখন আর ডিস্টার্ব করতে পারবেন না, কারণ তাদের মধ্যে ক্রস লিঙ্কিং আছে, একটার সাথে আরেকটা সংযুক্ত। এটার উদাহরণটা খুব সহজ এবং ইন্টারেস্টিং। ভালকানাইজেশন অফ রাবার, নাম শুনছেন?
জি স্যার শুনছি। ভালকানাইজেশন কি বলেন তো দেখি? স্যার লার্ভার যে স্যার তাপমাত্রা থাকে সেটা। রাবারকে দৃঢ় করি আমরা ভালকানাইজেশনের মাধ্যমে, তাই না? কি দিয়ে দৃঢ় করি? স্যার তাপ মানে শুধু তাপ না, সালফার ব্যবহার করি আমরা। কি ব্যবহার করি? সালফার। সালফারের এরকম এই যে এক্স, এই যে ক্রস লিঙ্কিং চেইন গুলি দেখতেছেন না, এই জায়গায় শুধু আমি আপনাদেরকে আইকে দেখাচ্ছি। খেয়াল করেন, এই জায়গাগুলিতে খালি কি বসবে? যদি এটা রাবার হইতো তাহলে এইভাবে সালফার চেইন তৈরি করতো, ঠিক আছে? ক্রস লিঙ্কিং চেইন। ওকে, বুঝতে পারতেছেন? এই জন্য যে নর্মাল যে রাবারটা আমরা পাই নেচার থেকে, সেটা কিন্তু গুঁড়া গুঁড়া হয়ে যায় দ্রুতই। অনেক ক্ষেত্রে এটা আমরা যে ইরেজার হিসেবে ব্যবহার করি। ইরেজার চেনেন তো? জি স্যার। এটা ব্যবহার করি, এটা কি গুঁড়া গুঁড়া হয়ে যায়, কিন্তু যখন আপনি সালফার দিয়ে জাল দিবেন তখন সেটা কি হয়ে যাবে? ক্রস লিঙ্কিং তৈরি করবে এবং খুবই শক্তিশালী একটা রাবার তৈরি হয়, যেটাকে আমরা কোথায় ব্যবহার করি? প্লাস্টিক তৈরি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, না না না, শক্ত এরকম দৃঢ় রাবার ব্যবহার করা হয়, মেশিনের বেল্ট, এটা ভাঙে না। মেশিনের বেল্টে। আচ্ছা, মেশিনের বেল্টে, কিন্তু আরো কমন এক্সাম্পল আছে। স্যার গাড়ির টায়ার স্যার। টায়ার। ভেরি গুড, টায়ার। আমরা ভালকানাইজেশনটা মূলত আনাই হয়েছিল টায়ারকে দৃঢ় করার জন্য। আগে টায়ার কি হতো, চললে কিছুক্ষণ চলার পরেই গরমে রাস্তার উত্তাপে এটা গলে যাইতো বা দেখা যাইতো যে ডি শেপড হয়ে যেত। এই জন্য এটাকে দৃঢ় করার জন্য ভালকানাইজেশন প্রসেসটা ইউজ করা হয়ে থাকে। ওকে, জি স্যার। আচ্ছা স্যার, এটা তো দেখতে অনেকটা ব্রাঞ্চের মতোই লাগে স্যার, কারণ দেখা যাচ্ছে একটা মেইন চেইন থেকেই তো শাখাটা যাচ্ছে স্যার, তাহলে এটা কিভাবে বোঝা যাবে স্যার? ব্রাঞ্চের মতো, কিন্তু খেয়াল করেন এখানে কিন্তু চেইন গুলি একটা আরেকটার সাথে কি হচ্ছে? ইন্টারলকিং হচ্ছে, সেটা খেয়াল করছেন? জি স্যার। কিন্তু ব্রাঞ্চের ক্ষেত্রে কোনো লকিং হবে না। হ্যাঁ, ব্রাঞ্চের ক্ষেত্রে চেইনের যে এন্ড, ব্রাঞ্চের যে এন্ড, সেটা ওপেন থাকবে। ওকে, জি স্যার। আর ক্রস লিংকের ক্ষেত্রে সেটা কি হবে? আরেকটা চেইনের সাথে বদ্ধ অবস্থায় সংযুক্ত অবস্থা বা ক্লোজড হয়ে লিংকড হয়ে বা রিঅ্যাক্ট করবে। ওকে, অ্যাডেড অবস্থায় থাকবে, যেটা বলেন আপনারা। আচ্ছা, আমরা তাহলে পুরাতন স্লাইডটাতে যাই। স্যার। হ্যাঁ বলেন, শুনছি স্যার। তাহলে কি ওই যে টায়ার গুলো যখন লিক হয়ে যায় তখন কি স্যার ওই সালফারের মাধ্যমে কি ভালকানাইজিং করে স্যার? তাই নাকি? টায়ার কি নষ্ট হয়ে গেলে আবার রিপেয়ার করা যায় নাকি? না স্যার। টায়ার কিন্তু একটা, আমি কিন্তু বলছিলাম থার্মোসেটিং পলিমার। ও একবার যদি নষ্ট হয়ে যায় ওকে কিন্তু আর ঠিক করা খুব কঠিন। আপনি এখানে পট্টি লাগাইতে পারেন, কিন্তু রাবার দিয়ে আবার ওইখানে রিজেনারেট করতে পারবেন না। ওকে, জি স্যার। সাধারণত এই জন্য ফেলে দিতে হয়, টায়ার রিইউজ করা যায় না। আচ্ছা, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। এই যে এখানে দেখেন এই চিত্রটা, যেটা একেবারে লাস্ট রাইট সাইডে যে আমাদের চিত্রটা দেওয়া আছে, এইখানে ক্রস লিঙ্কিং যে ব্রাঞ্চ, সেটার কালার কি বলেন তো দেখি? ক্রস লিঙ্কিং ব্রাঞ্চের কালার কি? ব্রাউন, ঠিক আছে? ব্রাউন, ওকে, ব্রাউন আর রেড, হোয়াট, ব্রাউনই এটা হবে। আচ্ছা, এখানে খেয়াল করেন, আপনার প্রশ্নের উত্তর চলে আসছে। এই গোল্ডেন গুলি কি? ব্রাঞ্চ। আর ব্রাউন গুলি হলো লিনিয়ার লিঙ্কার, ক্রস লিঙ্কার, ঠিক আছে? ক্রস লিঙ্কার। ওকে, তাহলে ব্রাঞ্চ কোনটা আর ক্রস লিঙ্কার কোনটা আমাদের বুঝতে আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না। এইবার আসবো আমরা অ্যাপ্লিকেশন বা ফিজিক্যাল প্রপার্টির উপরে ডিপেন্ড করে আমরা পলিমারকে কয় ভাগে ভাগ করতে পারি। প্রথমে যেটা বলছি সেটা কি? ইলাস্টোমার। এটা কি জিনিস? না পরে কেউ বলতে পারবেন? নাম শুনে মনে হইতেছে স্যার এটা ইলাস্টিসিটির ধর্ম পাবে এমন কিছু একটা। ইলাস্টিক, হ্যাঁ, ইলাস্টিক জাতীয় যে সকল রাবার আছে তাদেরকে আমরা কি বলবো?
ইলাস্টোমার। তার মানে রাবার কিন্তু আমরা বলছি যে ভালকানাইজেশনের পরে কিন্তু সেটাকে আমরা বলতেছি একটা নতুন নাম দিব, এখনই আমি বলবো না, সেটা আমরা সামনে আসতেছি। ইলাস্টোমার স্যার কথা অনেক আস্তে আসতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আশা করি শুনতে পাচ্ছেন ভালো মতো নাকি? ওকে, ইলাস্টোমার হলো ইলাস্টিক জাতীয় রাবার যেগুলো। এখনো আস্তে শুনতে পাচ্ছেন? এতক্ষণ তো ভালো ছিল, হয়তো নেট আবার নেটের লাইন হয়তো বাফার করতেছে সামহাউ। ঠিক আছে স্যার এবার শোনা যাচ্ছে স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, যদি আমরা বলি যে ইলাস্টোমারের ক্ষেত্রে হলো যাদের ইলাস্টিক নেচার, অর্থাৎ যে সকল পলিমারের ইলাস্টিক নেচার আছে তাদেরকে আমরা কি বলবো? ইলাস্টোমার। ঠিক আছে, যাদেরকে স্ট্রেচ করা যায়, ঠিক আছে, স্ট্রেচ করে যদি ছেড়ে দেন আবার পূর্বের অবস্থায় ফেরত যায়, তাহলে তাদেরকে আমরা বলবো ইলাস্টোমার্স। এটার এক্সাম্পল কি হতে পারে? রাবার ব্যান্ড, কারের টায়ার। টায়ার কি সহজে টায়ারকে অনেক টেনে ধরা যায়, তাই না? টায়ারকে টাইনে ছিঁড়া কিন্তু খুব সহজ না, কিন্তু টানলে কিন্তু তার শেপ চেঞ্জ হয়, তাই তো? জি স্যার। ওকে, এই জন্য এদেরকে কি বলা হচ্ছে? ইলাস্টোমার্স। ইলাস্টোমার। পরেরটা কি? ফাইবার। ফাইবারে কি আছে? ফাইবার কেন বলবো আমরা? আচ্ছা আপনারা দেখি বলার চেষ্টা করেন তো দেখি ফাইবার কাকে বলে। একজন একটু চেষ্টা করেন, ফাইবার কাকে বলে? স্যার ওই যে অ্যামরফিয়াস রিজিয়ন আর ক্রিস্টালাইন রিজিয়নের সমন্বয়ে যে মানে ফাইব্রিয়াল বান্ডেল গুলো তৈরি হয়, এবং ওই মানে ফাইব্রিয়াল বান্ডেল গুলো একত্র হয়ে আর কি ফাইবার গঠন করে। টেক্সটাইলের ভাষাই বলেন যদি আমরা বলি। আচ্ছা ফাইবারের জেনারেল যে নেচার সেটা কি? তার উইডথটা লেন্থের তুলনায় অনেক কি হবে? ক্ষুদ্র হবে, তাই না? আমরা যে থ্রেড বা সুতা যেগুলি বলে থাকি সাধারণত, ফাইবারের ক্ষেত্রে কি হয়? ফাইবারগুলির যে লেন্থ তার উইডথের তুলনায় অনেক বেশি হয়, অথবা আপনি বলতে পারেন যে তাদের যে উইডথ সেটা লেন্থের তুলনায় অনেক ক্ষুদ্র হয়। সেই ধরনের পদার্থকে আমরা কি, সেই ধরনের ম্যাটেরিয়ালকে আমরা বলে থাকি সাধারণত ফাইবার। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে ডেফিনেশনটা ইউজ করতেছি, এ ক্লাস অফ পলিমার which are a thread like in nature। ঠিক আছে, কি ধরনের নেচার? থ্রেড বা সুতার মতো। ক্যান ইজিলি বি উভেন, অর্থাৎ যাকে সেলাইয়ের কাজে বা বুননের কাজে ব্যবহার করা যায়। ঠিক আছে, আর এদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স ভালোই থাকে, এজন্য ইলাস্টিসিটি এবং টেনজাইল স্ট্রেংথ অনেক হাই হয়। ঠিক আছে, আবার ফাইবারের ক্ষেত্রে শার্প এন্ড হাই মেল্টিং পয়েন্টও থাকে। ঠিক আছে, এটার একটা কারণ আপনি কিন্তু বলছেন অলরেডি, যে কেউ একজন খুব স্মার্ট উত্তর দিচ্ছে যে এটার মধ্যে বান্ডেল থাকে, ক্রিস্টালাইন আর নন ক্রিস্টালাইন রিজিয়ন থাকে। তবে ক্রিস্টালাইনিটি বেশি থাকার জন্য এটার কিন্তু মেল্টিং পয়েন্টটা অনেক সময় হাই হয়। ঠিক আছে, ওকে, এটার উদাহরণ কি হতে পারে? নাইলন 66 আমরা খুবই কমন একটা ফাইবার ইউজ করে থাকি সাধারণত কার্পেট তৈরিতে অথবা কাপড় তৈরিতে। আরেকটা যদি আমরা দেখি, এখানে যদি খেয়াল করেন তাহলে আমরা লাস্ট আরেকটা ক্লাসিফিকেশন পাবো এই ক্যাটাগরিতে, সেটাকে আমরা বলতেছি প্লাস্টোমার্স বা প্লাস্টিক। খেয়াল করবেন ইলাস্টোমার্স আর প্লাস্টোমার্স দুইটা কিন্তু বিপরীত। ইলাস্টিক আর প্লাস্টিক দুইটা কিন্তু বিপরীত শব্দ, তাই না? ইলাস্টিকের ক্ষেত্রে কি হয়? একে স্ট্রেচ করা যায় এবং ছেড়ে দিলে এটা তার অরিজিনাল কন্ডিশন রিটেইন করে। ঠিক আছে, কিন্তু যদি প্লাস্টিক হয় তাহলে এটাকে যদি আমি স্ট্রেচ করি তারপরে ছেড়ে দেই তাহলে কি হবে? কি হবে? আগের অবস্থায় ফিরে আসবে না। আগের অবস্থায় ফিরে আসবে না, ডিফর্মড হয়ে যাবে, ডি শেপড হয়ে যাবে। ঠিক আছে, এর ইলাস্টিসিটি কোনো ক্যারেক্টারিস্টিক সে শো করতে পারে না। ঠিক আছে, যেমন আমরা যদি বলে থাকি, উদাহরণ দিতে চাই যে পলিপ্রপিলিন, তারপরে হলো হাই ডেনসিটি পলিইথিলিন, লো ডেনসিটি পলিইথিলিন, পলিস্টাইরিন, এগুলিকে সাধারণত আমরা কি একটা, আমি যদি ধরেন এই যে প্লাস্টিকের যে বোতল ব্যবহার করি, আমরা পলি ব্যাগ ব্যবহার করি, এটাকে যদি আমরা টানি, যদি এটা শেপ চেঞ্জ হয়ে যায় একবার, তারপরে কি আবার ছেড়ে দিলে আগের শেপে আসবে না? সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের পলিমারকে বলা হচ্ছে
প্লাস্টোমার্স অথবা প্লাস্টিক্স। ওকে, জি স্যার। এইটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট একটা ক্লাসিফিকেশন, এটা মনে রাখবেন। একটু ডিফিকাল্ট, একটু ডিফারেন্ট, ঠিক আছে? ক্লাসিফিকেশন বেসড অন কি? ট্যাকটিসিটি। ট্যাকটিসিটি হলো তার ত্রিমাত্রিক যে দিক বিন্যাস পলিমারের মধ্যে, যে গ্রুপগুলি যুক্ত থাকে বা যে ব্রাঞ্চগুলি যুক্ত থাকে তাদের যে ওরিয়েন্টেশন, সেটার উপরে ডিপেন্ড করে আমরা ক্লাসিফাই করতে পারি পলিমারকে। আমরা এক এক করে দেখি। প্রথমে কি? আইসোট্যাকটিক পলিমার, ঠিক আছে? যদি খেয়াল করেন আইসোট্যাকটিক, আইসো শব্দের অর্থ কি? সমান। হ্যাঁ, সমান বা সিমিলার বা ইকুয়াল, যেটা বলেন সব, ঠিক আছে? সিমিলার। আচ্ছা, আইসো। তাহলে আইসোট্যাকটিক মানে কি? একই রকম ট্যাকটিক বা একই রকম কৌশলে যে সকল পলিমার তৈরি হচ্ছে। আমরা ট্যাকটিক বলতে কি বুঝি? কৌশল, তাই না? তাই তো? আমরা বলি না ফুটবল ক্রিকেট খেলার সময় যে ট্যাকটিক্স ঠিক করি আমরা, অর্থাৎ কৌশল ঠিক করি, সেরকম আইসোট্যাকটিক অর্থাৎ একই কৌশলে যে সকল পলিমার গঠিত হয়। এবার দ্বিতীয়টা যদি আমরা দেখি, দ্বিতীয়টা কি? সিনডিওট্যাকটিক। সিনডিওট্যাকটিক, সিনডিও হলো অল্টারনেটিভ, মানে কি বলেন দেখি? অবশ্যই পারবেন আশা করি, বলেন। তাহলে এই ট্যাকটিকটা কেমন? একটা আইসো মানে সিমিলার ট্যাকটিক, একই ট্যাকটিকে হয়, আর সিনডিও ট্যাকটিক মানে অল্টারনেটিং ট্যাকটিক। এটা কি জিনিস? কেউ পারবে না? অল্টারনেটিং মানে কি? মানে একই জিনিস কিন্তু ওটা পরিবর্তন করা যায়। বিকল্প? না, এটা হবে হলো আপনার বাংলাটা যে খুব ভালো বাংলা কি বলবো, অল্টারনেটিং মানে হলো আমরা একান্তর পড়ছিলাম না, বা বিপরীত ক্রমে, ঠিক আছে? প্রথমটা যদি উপরে হয় পরেরটা নিচে যাবে, প্রথমটা যদি ডানে যায় তাহলে পরেরটা বামে যাবে। অর্থাৎ একই সিকোয়েন্সে যাবে না, অপোজিট সিকোয়েন্সে যাবে, আবার ব্যাক করবে, আবার অপোজিট সিকোয়েন্সে যাবে, আবার ব্যাক করবে, ঠিক আছে? আমরা চিত্র দেখবো, ভয় নেই। আমি আগে শুধু ব্যাক আপনাদেরকে শব্দগুলির সাথে পরিচিত করে নিচ্ছি। স্যার নেক্সট বলেন। অনেকটা দর্পণ প্রতিবিম্বের মতো। অনেকটা, আমি চিত্র দেখাবো, চিন্তা নেই। আর অ্যাট্যাকটিক, এই যে এ শব্দটা সাধারণত ব্যবহার করা হয় ইংরেজিতে কি বোঝানোর জন্য? বিশৃঙ্খলা বোঝানোর জন্য, ঠিক আছে? এখানে এ শব্দটা ব্যবহার করা হয়েছে বিশৃঙ্খলা বা এলোমেলো একটা নেচার ট্যাকটিক বোঝানোর জন্য। তাহলে এখানে আমাদের এ শব্দটা মূলত ব্যবহৃত হচ্ছে র্যান্ডম বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? র্যান্ডম। এখন আমি চিত্র দেখাচ্ছি, আপনারা একবার খেয়াল করেন, দেখবেন যে খুবই সহজ। চিত্র চলে আসছে? প্রত্যেকটা চিত্র একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে, নাম দেখে তারপরে। দেখতে পাচ্ছেন? স্যার ট্যাকটিকের বাংলাটা কি বলেছেন আরেকবার একটু বলেন। কৌশল বলছি, কৌশল। কৌশল, ট্যাকটিসিটি অর্থ কৌশল না, কিন্তু ট্যাকটিক শব্দের অর্থ কি? বা ট্যাকটিক্স বলে আমরা কি? কৌশল বোঝাই না খেলা বা কোনো কিছু? এখানে খেয়াল করেন, আইসোট্যাকটিকের ক্ষেত্রে কি সিমিলারিটি বুঝতে পারতেছেন? জি স্যার। তাহলে আইসোট্যাকটিক polymers are those polymers in which groups attached with the polymer chain are in a similar fashion, ঠিক আছে? যার মধ্যে যে পলিমারের সাথে যে চেইনের সাথে যে গ্রুপগুলি আছে তারা যদি সিমিলার ফ্যাশনে থাকে, then we can call it isotactic polymer. আর in case of symbiotic polymer, according to the figure we can
clearly see that the pendant groups or the groups attached with the polymer chain are arranged in a কি fashion, alternating fashion, তাই না? যদি প্রথমটাতে থাকে উপরে তাহলে পরেরটায় চলে গেছে সবুজটা নিচে, আবার যদি পরেরটা উপরে থাকে তাহলে তারপরেরটায় চলে গেছে নিচে, অর্থাৎ বিপরীত ক্রমে। কি ক্রমে? বিপরীত ক্রমে, মনে থাকবে? আচ্ছা, আর লাস্ট ওয়ান হলো অ্যাটেক্টিক, অর্থাৎ কি র্যান্ডম। লাস্টটা কি অ্যাটেক্টিক, অর্থাৎ র্যান্ডম পলিমারাইজেশন। এইখানে যদি খেয়াল করেন গ্রুপগুলি কি অবস্থায় আছে, এর কি কোনো নির্দিষ্ট সিকোয়েন্স আছে, কোনো স্পেসিফিক কোনো অর্ডার আছে? এটা ডিসঅর্ডার্ড কন্ডিশন আছে, অর্থাৎ প্রথম দুইটা উপরে হলো, পরেরটা নিচে, তারপরে আবার তিনটা উপরে, তারপরে একটা নিচে, অর্থাৎ এর কোনো স্পেসিফিক অ্যাকুরেট সিকোয়েন্স নাই। হ্যাঁ, এটাকে আমরা কি ধরনের পলিমার বলবো? অ্যাটেক্টিক পলিমার। আচ্ছা, এখন আপনাদের যেই আরেকবার বলবেন স্যার অল্প। আচ্ছা, সিন্ডিওটেকটিকটা হলো অল্টারনেটিং, অর্থাৎ বিপরীত ক্রমে, অর্থাৎ আগেরটা যদি বামে থাকে তাহলে পরেরটা যাবে, মানে পরবর্তী মনোমারে সেই গ্রুপটা চলে যাবে কোথায়, বা রিপিটিং ইউনিটে সেটা চলে যাবে ডানে। আমি একটা আরো বাস্তব উদাহরণ দেখাচ্ছি তাহলে আপনাদের জন্য আরো ইজিয়ার হবে। খেয়াল করেন, আমি নতুন একটা শেয়ার করছি, এবার দেখেন মতো এইদিকে তাকান। এবার যদি আমি বলি আইসোট্যাকটিক পলিমারের চিত্রটা আসছে, পলিপ্রোপিলিন, আইসোট্যাকটিক পলিপ্রোপিলিন পেয়েছেন? জি স্যার। আচ্ছা, এখানে খেয়াল করেন সবগুলি মিথাইল গ্রুপ কোথায় আছে? একই পাশে, তাই না? একই পাশে, আপনার উপর নিচে পরে মানে একই পাশে আছে, তাই তো? তাইলে দেখেন এর ডেফিনেশন এই জন্য এইভাবে দেওয়া, আমি এই জন্য ডেফিনেশন গুলিতে যাইনি, আমি আসলে চিত্র দিয়ে আপনাদেরকে প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করতেছি। এই ডেফিনেশন পড়া আপনাদের কাছে কোনো ব্যাপার নেই, এগুলি আপনারা খুব ভালোই পারবেন, কারণ এমন কিছু না, এগুলা খুব সহজ কথা। যেমন দেখেন এখানে কি বলছে, the type of polymer in which the characteristic groups are arranged on the same side of the main chain. ক্যারেক্টারিস্টিক গ্রুপগুলি যদি মেইন চেইনের সেম সাইডে থাকে তাহলে তাদেরকে বলি আইসোট্যাকটিক পলিমার। আচ্ছা, এবার দেখেন সিন্ডিওট্যাকটিক পলিপ্রোপিলিন, এখানে কি হয়েছে? কি হয়েছে? যে ক্যারেক্টারিস্টিক্স গ্রুপগুলি আছে সেগুলি কি হয়েছে? অল্টারনেট করছে না প্লেসমেন্ট? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন এর জন্য সংজ্ঞা কি বলছে, the polymer is called a symbiotic if the characteristic side group are arranged in an কি ফ্যাশন, অল্টারনেট ফ্যাশন অথবা অল্টারনেটিং ফ্যাশন, যেটাই বলেন। ওকে, অল্টারনেট অর্থ বিপরীত ক্রমে, অর্থাৎ আগেরটাই দেখেন উপরে ছিল, পরেরটাই নিচে চলে গেছে। লাস্টেরটা আমরা কি বলছি? র্যান্ডম। এখানে যদি খেয়াল বলেন বলেন স্যার ওই বি নাম্বারে একটা হাত ফাঁকা আছে, এটা স্যার বি নাম্বারটা একটা হাত ফাঁকা আছে, এটা দেখো। ও আচ্ছা, এটা তো পলিমারে এখনো চেইন কন্টিনিউ করতেছে, এই জন্য শেষ করে নাই পলিমারটাকে। পলিমার কি আমরা এখানে যদি আরেকটা দিয়ে দিতাম তাহলে কি এটা পলিমার? না স্যার, এই যে ডান পাশে স্যার, এটা তো তাহলে শেষ করে দিছে স্যার, কিন্তু তো মনে হয় ডানটা ওইটা এক পাশ বন্ধ দেখাচ্ছে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু এক পাশ ওপেন রাখছে, অর্থাৎ এটা একটা পলিমার। ঠিক আছে, বোঝানোর জন্য, আর কিছু না, এটা বইয়ের, সুতরাং চিন্তা নাই। ঠিক আছে, এটা বুক রেফারেন্স। ওকে, মানে কি আমরা সাধারণত চেইন পলিমারাইজেশনের ক্ষেত্রে হইতে পারে যে এক সাইড বন্ধ, চেইন একদিকে বড় হচ্ছে, আবার এমন হইতে পারে চেইন দুই দিকে বড় হচ্ছে। ওকে, আমরা মেকানিক্যাল জন্য যাব, আপনার চিন্তা করার দরকার নেই। তবে আমার কথাটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন আগে। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এবার আমরা যেটা দেখবো অ্যাটেকটিক পলিমার। এখানে দেখেন এর কোনো ট্যাকটিক্স এর কোনো সিমিলারিটি আছে? প্রথমে দুইটা উপরে, তারপরে একটা নিচে, তারপরে আবার একটা উপরে, তার মানে এর মধ্যে কোন রকম সিমিলারিটিস নাই। ওকে, এজন্য এটাকে আমরা কি বলতেছি? অ্যাটেকটিক পলিমার। দেখেন এর সংজ্ঞা কি দিছে, a polymer is said to be atactic if the characteristic side groups are arranged in irregular manner or random fashion. irregular manner এ অথবা random fashion এ around the main chain. ডেফিনিশন গুলি খুব ইজি, কিন্তু আমি আগে আপনাকে জাস্ট যদি একবার ইমেজ গুলিকে মাথায় নিতে পারেন তাহলে কিন্তু এই ক্লাসিফিকেশন একটাও ভুলবেন না। আমার এই কথাটা মনে রাখার চেষ্টা করবেন। ওকে, জি স্যার।
আচ্ছা, এবার আমরা আবার পুরাতন স্লাইডটাতে যাই। এবার যে এটা বোধহয় লাস্ট আমাদের ক্লাসিফিকেশন, এটা আমরা এবার যে আলোচনা করতেছি সেটা বেসড অন মরফোলজি অর ক্রিস্টালাইনিটি। পলিমারের মধ্যে কি একটা কি ক্রিস্টালাইন পলিমার হওয়া কি সম্ভব? বলেন তো দেখি। স্যার হওয়া সম্ভব বলতে কি পলিমারে ক্রিস্টালাইন আর অ্যামরফাস দুইটাই তো একসাথে থাকে স্যার, হয়তো সম্ভাবনা কম। শুধু ক্রিস্টাল পলিমার কি হওয়া সম্ভব? স্যার সম্ভাবনা হয়তো কম স্যার, একসাথে তো কেন দুইটাই বলেন থাকে তো দেখি, দেখি মাথায় বুদ্ধি আছে নাকি? আপনার স্যার। প্রশ্ন কারণ আমি নিলাম, সম্ভাবনা খুবই কম, কিন্তু কেন? স্যার কারণ ক্রিস্টালাইন এরিয়া সম্পূর্ণটা জুড়ে থাকে না, তার মানে কিছু তো না, ফাঁকা অংশ ওইটা থাকে। আর না, আমি বলবো ক্রিস্টাল বলতে কি বোঝায়? রেগুলার অ্যারেঞ্জমেন্ট, তাই না? একেবারে নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট। কিন্তু পলিমারের চেইন কি অনেক লম্বা, তাই না? পলিমারের চেইন তো অনেক লম্বা, তাই তো? যত লম্বা চেইন হবে তত তার কি হয়? দৃঢ়তা কমে যায়। যেহেতু পলিমারগুলি উইডথ কম থাকে কিন্তু লেন্থ অনেক বেশি থাকে। যেরকম সুতা, সুতা সোজা ধরে রাখা কঠিন, রেখে দিলে কি হয়? জড়ায় যায়, কুকড়ায় যায়, তাই না? জট পাকায় যায়। কারণ কি? কারণ এর লেন্থ অনেক বেশি, উইডথ অনেক কম। এই জন্য এর যেটা হয় যে স্পাইরাল ক্যারেক্টার চলে আসে। পলিমারের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে, অর্থাৎ পলিমারটা কি হয়? প্যাচ তৈরি করে, ও আর স্ট্রেট থাকতে পারে না। কিন্তু ক্রিস্টাল হলে তাকে কি অবশ্যই প্রত্যেকটা চেইনকে কি হতে হবে? নির্দিষ্ট স্ট্রাকচার, একেবারে স্ট্রেট থাকতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? অ্যাকুরেট অ্যাঙ্গেল ব্যবহার করতে হবে, যেটা সম্ভব না। পলিমারের শেপ চেঞ্জ হয়ে যায়, নুডলসের মতো হয়ে যায়। আমরা নুডলস সিদ্ধ করলে পানিতে যে অবস্থা হয়, পলিমার গুলি অ্যাকচুয়ালি আসলে ওই রকম থাকে। নুডলস খাইছেন তো? নুডলস চিনেন? জি স্যার খাই। নুডলস বানাইছেন জি স্যার কখনো? চিনি। পলিমার যদি কল্পনা করতে হয়, কোনো বানাইছি। ব্যাপারই না। আপনি ওই নুডলসটা যে নিছেন, নিয়ে গরম পানিতে যখন দিচ্ছেন ম্যাগি নুডলস, সেটার যে অবস্থা হয়েছে সেটাই হলো পলিমারের অবস্থা। ওকে, ঠিক আছে? তাহলে পরের বার যখন নুডলস রান্না করবেন, চিন্তা করবেন যে আপনি পলিমার তৈরি করতেছেন বা পলিমারকে চোখের সামনে দেখতেছেন। 2 মিনিটে পলিমার। এটা পলিমার, ভালো বলছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি ওইটা কিন্তু আলটিমেটলি পলিমারই। কি ধরনের পলিমার বলেন তো দেখি, নাম বলেন। ওটা ইলাস্টোমার। স্টার্চ না, আমি বলছি কি ন্যাচারাল পলিমার। এটা কি আমরা খাই যেটা এটা আটা শর্করা দিয়ে জাতীয় তৈরি পলিমার। করছে, শর্করা জাতীয় পলিমার। তো ওটা কি শর্করা না, পলিমার না? জি স্যার। পলিমারই, ঠিক আছে। ওকে, যাই হোক, আমরা একটু সামনের দিকে আগাই। প্রথমে আমরা এখানে 3 রকমের করব। প্রথমটা হলো হাইলি ক্রিস্টালাইন পলিমার। এটা আপনি যেটা বলছেন যে ক্রিস্টালাইনিটি অনেক বেশি হওয়াটা কেন রেয়ার কেস? কারণ হলো তাহলে পলিমারের ব্রিটলনেস বাড়ে দেয়, অর্থাৎ যেহেতু এর লেন্থ অনেক বেশি থাকে, এটা ভঙ্গুর হয়ে যায়। কি হয়? ভঙ্গুর, অর্থাৎ সহজেই ভেঙে যায়। যেমন যদি মনে করেন আমরা অনেক হাই প্রেসারে, প্রায় অ্যারাউন্ড 5000 অ্যাটমসফিয়ারিক প্রেসারে পলিইথিলিনকে তৈরি করি, তাহলে ক্রিস্টালাইন, হাই ক্রিস্টালাইন পলিমার তৈরি হয় একটা। কিন্তু সেটা কি এক্সট্রিমলি ব্রিটল, অর্থাৎ ভঙ্গুর। তো দেখবেন যে হাতের নিচেই মটমট করে ভেঙে যাচ্ছে, মটকার মতো। তাহলে তো আপনার সেটা যে প্রয়োজনে তৈরি করবেন, সেটার প্রয়োজনটা ফুলফিল করবেন। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখব কি সেমি ক্রিস্টালাইন পলিমার। এই রকমের পলিমার আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ব্যবহার হয় এবং এটা বেশ কি বলবো যে উপকারী, মানে উপযোগী একটা প্রোডাক্ট। আচ্ছা, সেমি ক্রিস্টালাইন পলিমার গুলির ক্ষেত্রে যেটা করা হয়, এর মধ্যে কি হয়? রিজিয়ন থাকে, অর্থাৎ কিছু অংশ থাকে ক্রিস্টালাইন, কিছু অংশ থাকে কি অ্যামরফাস। ওকে, অ্যামরফাস শব্দের অর্থ হলো র্যান্ডম ফ্যাশন। পলিমার যে সাধারণত যেরকম থাকে এলোমেলো, র্যান্ডম, সেটাকে বলা হয় অ্যামরফাস স্ট্রাকচার। ক্রিস্টালাইন হলো খুবই হাইলি অ্যারেঞ্জড স্ট্রাকচার, আর অ্যামরফাস হলো এলোমেলো বা অগোছালো স্ট্রাকচার। তাহলে সেমি ক্রিস্টালাইনের মধ্যে 2 রকমই আছে।
এই ধরনের পলিমারে আমরা সাধারণত বেশি ব্যবহার করে থাকি। যেমন পলিইথিলিন, আমরা যে বাজারে পলিইথিলিন পাই বিভিন্ন রকমের, সেই পলিইথিলিন গুলি, পলিস্টাইরিন, এগুলি সাধারণত হলো সেমি ক্রিস্টালাইন পলিমার। ওকে, জি স্যার। নেক্সট লাস্ট যে টপিক সেটা হলো অ্যামরফাস পলিমার। অ্যামরফাস পলিমারের মধ্যে কি আছে? এটা পুরাটাই র্যান্ডম স্ট্রাকচার দিয়ে ভরা, এর মধ্যে কোনো রকম অ্যারেঞ্জমেন্ট নাই, পুরাটাই একটা ডিসঅর্ডার্ড কন্ডিশনে থাকে। এই জন্য একে এক্স রে অথবা ইলেকট্রন স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যদি দেখেন, এর মধ্যে কোনো ক্রিস্টালাইনিটি বা কোনো রকমের মানে সজ্জা সাজানো কোনো কিছু আপনি দেখবেন না, পুরো এলোমেলো, ওই যে নুডলস 2 মিনিটে পলিমারের মতো দেখবেন। ওকে, ঠিক আছে। এটার চিত্রটা আমরা দেখি আবার, ওই যে ওই স্লাইড, ওই পিডিএফটা থেকে আমরা আপনাদেরকে এটার চিত্র দেখা দিচ্ছি, খেয়াল করেন। এইখানে যে চিত্রটা দেওয়া আছে এটা আসলে কিসের? এই যে ডান পাশে যে চিত্রটা, সেমি স্যার। ভেরি গুড, সেমি ক্রিস্টালাইন। এখানে অ্যামরফাস রিজিয়ন কোনটা? এই যে এলোমেলো অংশটা, তাই না? জি স্যার। নুডলসের মতো। আর ক্রিস্টালাইন অংশ কোনটা? সাজানো অংশ, স্ট্রেট লাইনের মতো সাজানো। ভেরি গুড। তাহলে এটা বুঝতে আশা করি ইনশাআল্লাহ কারো কোনো কষ্ট হবে না। ওকে, জি স্যার। আচ্ছা, এবার দেখেন অ্যামরফাস পলিমারের অনেক উদাহরণ আছে, যেমন নরমালি বাজারে যে পলিস্টাইরিন পাওয়া যায়, তারপরে পলিমিথাইল মিথাক্রাইলেট, ঠিক আছে, এই ধরনের অনেক রকম আছে। এছাড়া ডাকটাইল পলিমার আছে, যেগুলিকে আমরা বলতে পারি পিভিসি, তারপরে হলো পলিকার্বনেট, ঠিক আছে। এগুলি সাধারণত অ্যামরফাস জাতীয় পলিমার বা ভঙ্গুর জাতীয় পলিমার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা লাস্ট স্যার টপিক, হ্যাঁ বলেন। স্যার মানে ক্রিস্টালাইন না পাওয়ার ক্যারেক্টার মানে সেমি ক্রিস্টালাইন আমরা বেশি পাই, কারণ কি স্যার? এই যে ক্রিস্টালাইন হইতে হইতে এক সময় দেখা গেছে অনেক লম্বা হয়ে গুটিয়ে যায় এবং সেটা অ্যামরফাসে পরিণত হয়। এইটাই যে তাদের লেন্থ গুলি এত লম্বা যে এরা নিজেদের আকৃতিটা ধরে রাখতে পারে, ঠিক আছে, গুটায় স্যার তার মানে কি স্যার আগে ক্রিস্টালাইন তৈরি হয় তারপর অ্যামরফাস তৈরি হয়? না, আগে ক্রিস্টালাইন না, যদি লেন্থ ছোট হয় তাহলে ক্রিস্টালাইন হওয়ার পসিবিলিটি বেশি হয়, ঠিক আছে। জি স্যার। ওকে, আর যদি মনে করেন ওইরকম হাইলি অর্গানাইজড গ্রুপ দিয়ে আপনি তৈরি করেন তাহলেও তৈরি হতে পারে, তবে লেন্থ যত বাড়বে তত ক্রিস্টালাইন কমবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এরপরে আসি আমরা, যেটা হলো লাস্ট টাইপ, সেটা হলো পলিমারের মধ্যে যে মনোমার গুলি আছে তার উপরে ডিপেন্ড করে ক্লাসিফিকেশন। প্রথম টাইপ হলো হোমোপলিমার। কি পলিমার? হোমোপলিমার। আর সেকেন্ড টাইপ হলো কোপলিমার। হোমো অর্থ একই, ঠিক আছে, আর কো অর্থ হলো সহযোগী, অর্থাৎ একই রকম মনোমার দিয়ে যদি পলিমার তৈরি হয় তাহলে তাদেরকে আমরা বলি হোমোপলিমার। আর যদি একাধিক মনোমার দিয়ে পলিমার তৈরি হয় তাহলে আমরা তাদেরকে বলি কি? কোপলিমার, তাই তো? আচ্ছা, দেখেন এখানে আমরা স্টাইরিন নামক একটা মনোমার যদি এখানে ব্যবহার করি, এটাকে পলিমারাইজ করলে দেখেন পলিস্টাইরিন তৈরি হয়েছে। এখানে কি স্টাইরিন ছাড়া আর কোনো রিপিটিং ইউনিট আছে? স্টাইরিন এরটা ছাড়া প্রথম চিত্রে লেফট সাইডে না স্যার। no, there is no other monomer or repeating unit in this polymer. But in case of the example of right side, we can easily see that there are different kinds of monomers used to produce the polymer, তাই না? এই যে A B দিয়ে দেখানো হয়েছে, দেখতে পারতেছেন তো? তাহলে এই ধরনের পলিমারকে আমরা কি বলি যদি একাধিক মনোমার ব্যবহার হয়ে থাকে বা একাধিক রিপিটিং ইউনিট ব্যবহার হয়ে থাকে? কোপলিমার। কোপলিমার, ভেরি গুড। কোপলিমার 3 রকমও বলতে পারেন, অনেক ক্ষেত্রে 4 রকমও বলা হয়, তবে 4 রকম ব্যবহার করাটাই বেটার। প্রথম যেটাকে আমরা বলি র্যান্ডম কোপলিমার। প্রথমটাকে আমরা কি বলি? র্যান্ডম কোপলিমার। আমি চিত্রের নিচে একে লিখে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। প্রথমটা হলো র্যান্ডম, সেকেন্ডটা আমরা বলবো অল্টারনেটিভ। চিত্র দেখলেই বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই।
3 নাম্বারটা হলো ব্লক, 4 নাম্বারটা হলো গ্রাফ। ঠিক আছে, খেয়াল করেন প্রথমটাকে আমরা কি বলছি, র্যান্ডম, অর্থাৎ এটা ওই যে আমাদের অ্যামরফাস এর মতো, আবার আপনি অ্যাটেকটিক পলিমারের মতো বলতে পারেন, অর্থাৎ এর মধ্যে যে মনোমারগুলি যুক্ত হয়েছে তাদের কোনো মানে অ্যাকুরেট সিকোয়েন্স নাই। ঠিক আছে, এখানে খেয়াল করেন একটা ব্ল্যাক রিপিটিং ইউনিটের পরে একটা রেড ইউনিট, তারপরে দুইটা ব্ল্যাক ইউনিট, তারপরে একটা রেড ইউনিট, তারপরে একটা ব্ল্যাক ইউনিট, তারপরে তিনটা রেড ইউনিট, অর্থাৎ there is no specific sequence, so it is called, hence it is called random copolymer। সেকেন্ড অপশনটায় দেখেন, প্রথমে যে রিপিটিং ইউনিট, তারপরে কি অল্টারনেটিং, তারপরে আবার সেটা, তারপরে আবার তার বিপরীতটা, তারপরে আবার যেটা, তারপরে তার বিপরীতটা, অর্থাৎ প্রতিটা রিপিটিং ইউনিটের পরে তার বিপরীত রিপিটিং ইউনিট বসতেছে। That's why it is called alternating copolymer. Okay? এবার আসি 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি বলতেছে? 3 নাম্বারটা আমাদের আছে হলো ব্লক কোপলিমার। ব্লক কিভাবে বলছে, কেন বলছে, কেউ বলতে পারবেন? কেন ব্লক মানে বলা হলো? মানে স্যার অনেকগুলো মনোমার মানে লং টাইপ হইয়া মানে একটা মানে গ্রুপ তৈরি করতেছে। হ্যাঁ, একটা গ্রুপ তৈরি করতেছে, সিমিলার গ্রুপ তৈরি দেখতে একই রকম মানে একটা করে গ্রুপ তৈরি করতেছে, তারপরে আবার অল্টারনেটিং আরেকটা ব্লক বসতেছে, আরেকটা গ্রুপ বসবে, তারপরে আবার অল্টারনেটিং আরেকটা গ্রুপ বসবে, কিন্তু মনোমারগুলি অল্টারনেট করবে, কিন্তু কি হিসেবে, গ্রুপ ওয়াইজ। ঠিক আছে, অর্থাৎ একসঙ্গে অনেকগুলি পাশাপাশি বসে এক একটা ব্লক তৈরি করে অল্টারনেট করবে। এই ধরনের কোপলিমারকে বলা হয় ব্লক কোপলিমার। ওকে, জি স্যার। আচ্ছা, গ্রাফট কোপলিমার দেখে আমরা বুঝতেছি এটা এক রকমের কি পলিমার, শাখা। হ্যাঁ, ভেরি গুড, ব্রাঞ্চড পলিমার। ঠিক আছে, ভেরি গুড। এইখানে কি হবে, মেইন চেইন একটা মানে রিপিটিং ইউনিট দেওয়া হবে, বা এক রকমের রিপিটিং ইউনিট দেওয়া হবে, আর ব্রাঞ্চ গুলি হবে অন্য রকম রিপিটিং ইউনিট দিয়ে বা ভিন্ন রকম রিপিটিং ইউনিট দিয়ে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। এই ধরনের পলিমারকে আমরা কি বলবো, গ্রাফট কোপলিমার। এই ধরনের কোপলিমারকে আমরা কি বলবো, গ্রাফট কোপলিমার। গ্রাফট দিয়ে বোঝায় সাধারণত সেলাই করার মতো, অর্থাৎ উপরে গ্রাফটিং করা হয়েছে, উপরে চারা লাগানোর মতো। ঠিক আছে, অর্থাৎ এক রকমের, অর্থাৎ একটা হোমোপলিমারের মধ্যে যদি আরেকটা হোমোপলিমারের ব্রাঞ্চিং করা হয় তাহলে সেটাকে গ্রাফট পলিমার বলা যায়। ঠিক আছে, ওকে ডান। তাহলে আজকে ইনশাআল্লাহ এতটুকু পড়া হলো, আপনারা এটা ভালো মতো পড়বেন, এবং আগামী ক্লাসে আমি ছোট্ট একটা কুইজ নেব, চেষ্টা করব ক্লাসের শুরুতে। ওকে স্যার, এই স্লাইডগুলো কি আমাদের দেওয়া হয়েছে? স্লাইডটা দেই নাই আমি আপনাদেরকে, ওই যে পিডিএফটা দিছি ওটাতে একদম ইলাবোরেট ডেসক্রিপশন দিয়ে সুন্দর করে লেখা আছে। ওকে স্যার আপনারটা বেশি ভালো স্যার। না আমারটা স্যার এটা দিয়ে পড়লাম তো স্যার, এটা দিলেই স্যার ভালো হয়। না, আর এই স্লাইডটা দিয়ে দিলে ভালো হবে। এই স্লাইড আমি দিব না, এটা দিলেও পরে একেবারে শেষে। এখন আপনারা আগে পড়েন, সব যা দেওয়া আছে ওইখানে রেফারেন্সে দেওয়া আছে, সুন্দর করে গোছানো, ওখানে দেখলেই বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার স্ক্রিনশট দিয়ে রাখছি, কারণ আমি পরীক্ষা নিব। এই যে তাইলে তো হলো না, কারণ আমি তো বললাম যে আমি একটা কুইজ নিতে চাইলাম, তাহলে কুইজের কি হবে? হ্যাঁ দেব না, সমস্যা নেই, এটা করা যাবে না, এটা নিলে তো তাহলে লস হয়ে যাবে। আপনি তো না করেন নাই এইটা। আচ্ছা ঠিক আছে, এটা অনেক সিম্পল। ঠিক আছে, আপনাদের যে স্লাইডটা আমি দেখাইছি এটা অনেক সিম্পল, এটা লিখলে পরীক্ষায় পুরো নাম্বার পাওয়া যাবে না আসলে, সেটা তো বুঝতেই পারছেন, তাই তো? আমি এটা বোঝানোর জন্য, না হলে এত কিছু যদি বইয়ের সবকিছু ক্লাসে পড়াইতে যাই তাহলে আমার একটা দেখা যাবে এই জিনিস পড়াইতে আমার 3টা ক্লাস লাগবে। ওকে স্যার, বইয়ে যেভাবে দেওয়া আছে ওভাবে স্যার মনে রাখা কঠিন, আপনি যেভাবে গুছায় দিয়েছেন এভাবে স্যার সহজ হয়। ওইটাও গোছানোই আছে, আগে পড়েন, আমি আগে বললাম আগে আগামী ক্লাসে ওটা পড়ে আসেন, সবগুলি ক্লাসিফিকেশন করবেন আর পলিমারের ডেফিনিশন, অর্থাৎ প্রথম যে 2টা ক্লাস হলো তার উপরে আমি একটা সিম্পল কুইজ নিব, একেবারে সিম্পল একটা কুইজ নিব এইখানে। ঠিক আছে, তো আপনারা আমি পোল তৈরি করে দিব, সেখানে কুইজ নিব। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন আপনারা সবাই, অ্যাটেন্ডেন্সটা এই কি বলে চ্যাট বক্সে লিখে দেন। ঠিক আছে, তাহলে ইজিয়ার হবে আমার জন্য।
ওকে? স্যার কুইজ কিভাবে নিবেন? কুইজ আমি যেভাবে নিব এটা ক্লাসেই বলবো, সমস্যা নেই। পোল করেও নিতে পারি, ঠিক আছে? কোশ্চেন করব, আপনার ওই পোলে উত্তর দিবেন। মানে মৌখিক? মৌখিকও হতে পারে, আবার এখানে একটা অপশন আছে, দেখা যাক ওটা আমি ইউজ করতে পারি কিনা আগামী ক্লাস। আচ্ছা ঠিক তাড়াতাড়ি আছে আইডি লেখেন, তাড়াতাড়ি আইডি লেখেন। মাত্র 60 জন লেখছে। 61, বাকিরা কই? স্যার আছেই তো মনে হয় ঘুমাইতেছে। 70 জন। স্যার এটা কি নেক্সট ক্লাসে নেবেন কুইজ স্যার? হ্যাঁ, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ, দেখা যাক যদি সুযোগ হয়। এই চ্যাপ্টার কি স্যার তবে শেষ তাহলে? চ্যাপ্টার শেষ। আপনাদের নিশ্চয়ই আশা করি আমি আপনাদের কোনো ডিফিকাল্টি নাই ওই রকমের, বুঝতে কষ্ট হয়নি, আমি আশা করি সহজে বোঝানোর চেষ্টা করছি। স্যার এখন যেটা কঠিন কাজ সেটা হলো পড়া। এই কাজটা আপনারা করেন, তারপরে দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। ঠিক আছে? এই চ্যাপ্টার গুলা থেকে কি মূলত ওই যে মানে বর্ণনামূলক কোশ্চেন গুলো আসে না স্যার? আসতে পারে, ছোট প্রশ্ন আসতে পারে, স্যার বর্ণনামূলক প্রশ্ন মেকানিজম আসতে পারে। দেখাবেন বললেন, নেক্সট ক্লাসে চ্যাপ্টার কিভাবে শেষ হইলো? আমি আমার টপিক অনুযায়ী বলছি, মানে আমি যেইভাবে ধরছিলাম সেইটা অনুযায়ী চ্যাপ্টার শেষ করছি, আর কিছু না। আমি ধরছিলাম পলিমারের ক্লাসিফিকেশন, তাহলে এটা চ্যাপ্টার শেষ, সেই হিসেবে বলছি, আর কিছু না। জি স্যার। ঠিক আছে? চ্যাপ্টার অনেক বড়, মানে আমি যেভাবে ধরে ধরে আগাই সেটা অনুযায়ী বলছি চ্যাপ্টার শেষ। ওকে? জি স্যার। স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করলাম। আমার স্যার রেকর্ড বলেন। স্যার ক্রিস্টালাইন, সেমি ক্রিস্টালাইন আর অ্যামরফাস, এই তিনটার মধ্যে তাহলে স্যার অ্যামরফাস এটা কি বেটার হবে সবচেয়ে, মানে তুলনা? এটা ডিপেন্ড করে আপনি কিরকম পলিমার ইউজ করতে চাচ্ছেন, কোথায়, সেটার উপরে নির্ভর করে। ঠিক আছে? জি আপনি স্যার। ধরেন ক্রিস্টালাইনিটি তার একটা প্রপার্টি, কিন্তু এক্সট্রা প্রপার্টি, ম্যাটেরিয়াল প্রপার্টি, তো ওইটার উপরে ডিপেন্ড করে। আমরা আবার সামনে ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করবো এটা নিয়ে। আপনারা প্রশ্ন থাকলে সেগুলি গুছায় নিয়ে আবার আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? স্যার এই ক্লাসের রেকর্ডিংটা দিবেন না স্যার? আচ্ছা, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, দেখি আগে রেকর্ডটা থাকে কিনা। ওকে, তাহলে ক্লাস আমি এখানে শেষ করলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম।